সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ক্যান্সার আলাপন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে ক্যান্সার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন খান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিকেল অঙ্কোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আপনাদের ধন্যবাদ। আমরা আজকে ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি নিয়ে কথা বলতে যাচ্ছি। শুরুতেই আসলে আপনার কাছে জানতে চাইব যে ক্যান্সার চিকিৎসায় আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটি আসলে কীরকম? ক্যান্সার শব্দটাই আসলে একটু ভয়ঙ্কর ছিল অনেক আগে। মানুষ এই শব্দটা শুনলেই কিন্তু ভয় পেয়ে যেত। কিন্তু বর্তমানে ক্যান্সার আমরা মনে করি যে এটা কিউরেবল একটা ডিজিজ, এবং বাংলাদেশে সারা পৃথিবীতে ক্যান্সার চিকিৎসা যতগুলো পদ্ধতি আছে বাংলাদেশে তার প্রায় সবগুলো পদ্ধতিই অ্যাভেলেবল। ক্ষেত্র বিশেষে কিছু সীমাবদ্ধতা আমাদের হয়তোবা আছে, তবে আমরা মনে করি যে পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমরা ক্যান্সার চিকিৎসায় রোগীদেরকে আশ্বস্ত করতে পারি, রোগীদেরকে যথাযথভাবে চিকিৎসা করতে পারি। সীমিত সম্পদের মধ্যে থেকে আসলে যেভাবে হিসাব করে কাজ করতে হয় সেভাবে আমরা মনে করি যে আমরা তৈরি আছি। আচ্ছা, আপনি যেরকমটা বলছিলেন যে আগে ক্যান্সার মানেই লোকজনের মধ্যে একটা ভীতি কাজ করতো এবং একটা প্রবাদও আসলে প্রচলন ছিল যে ওয়েন দেয়ার ইজ ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার। তো আপনি বলছেন যে এখন আসলে আপনারা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করেছেন। কি কি উন্নতি আসলে সাধিত হয়েছে? যেমন ধরেন আমাদের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কিছু জিনিস থেকে থাকে, যেমন আমরা স্ক্রিনিং করে থাকি যাতে আর্লি ক্যান্সারটা ধরা পড়ে, এবং আর্লি ধরা পড়লে কিন্তু কিউর করা সম্ভব, একেবারে নির্মূল করা সম্ভব অসুখ। তাছাড়া যদি ক্যান্সার হয়েই যায়, এর যে চিকিৎসাগুলো আছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি, সমস্ত থেরাপি আমাদের দেশে অ্যাভেলেবল। আগে সার্জনের সংখ্যা কম ছিল, এখন কিন্তু সার্জনের সংখ্যা অনেক বেড়ে গেছেন। রেডিওথেরাপিস্ট যারা আছেন, রেডিওথেরাপি যারা দিতেন, তাদের সংখ্যাও কম নয় বাংলাদেশে, যদিও মেশিন বা রেডিওথেরাপি মেশিনের কিছু স্বল্পতা রয়ে গেছে। প্রাইভেট লেভেলে আমি মনে করি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এবং বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় মেশিনের সংখ্যা বেশ কম। তবে রেডিওথেরাপিস্ট যারা বা রেডিয়েশন অনকোলজিস্ট যারা, তারা কিন্তু সংখ্যায় এখন খুব বেশি কম বলা যাবে না, যদিও আমরা বলি যে যথেষ্ট নয়, কিন্তু যতজন আছে তারা চিকিৎসা চালিয়ে নিতে পারেন। আর অন্যদিকে মেডিকেল অনকোলজিস্ট যারা আছেন, যারা ইউজুয়ালি কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি অথবা পেলিয়েশন নিয়ে কাজ করে থাকেন, তাদের সংখ্যাও এখন দিন দিন বাড়ছে। এদের সংখ্যা কিন্তু এখন প্রায় 50-এর কাছাকাছি সারা বাংলাদেশে মেডিকেল অনকোলজিস্টের সংখ্যা। কাজেই আমরা মনে করি যে আমাদের যে ম্যান পাওয়ার, ট্রেন্ড ম্যান পাওয়ার সাইট যে লোকগুলো লাগে, যেমন ট্রেন্ড সিস্টার, ট্রেন্ড ওয়ার্ড বয় বা ওয়ার্ডে কাজ করার জন্য ক্যান্সার রোগীদের যেসব ম্যান পাওয়ার দরকার, সেই ক্ষেত্রে কিছুটা আমাদের ঘাটতি আছে। অন্যদিকে ওষুধের ক্ষেত্রে যদি আমরা ধরি, আমাদের দেশে ওষুধ কোম্পানিগুলো কিন্তু বেশ প্রশংসা করার মতো উন্নতি সাধন করেছে। আমাদের দেশে ক্যান্সারের সমস্ত ওষুধই তৈরি হয়, কিছু ওষুধ আমদানি করতে হয়, এবং অনেক ওষুধ কিন্তু পৃথিবীর অনেক দেশে বাংলাদেশ থেকে ক্যান্সারের ওষুধ রপ্তানি করা হয়। কাজে আমরা মনে করি যে আমাদের সমস্ত সেক্টর উন্নতি সাধন করতেছে, এবং কয়েক বছরের মধ্যে আমরা একেবারেই টার্গেট লেভেলে পৌঁছতে পারবো আশা করি। আচ্ছা, হাসপাতালগুলো আসলে সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা প্রদান করছে বা সরকারেরও কি ভূমিকা রয়েছে এই ক্ষেত্রে? আসলে নীতি নির্ধারণী পর্যায় থেকে মানুষের সুষ্ঠু চিকিৎসার জন্যে সরকারি ভূমিকাটাই কিন্তু আসলে প্রধান। কারণ জিডিপির কত অংশ বা বাজেটের কত অংশ চিকিৎসা খাতে ব্যয় হবে এবং তার কত অংশ ক্যান্সারে ব্যয় হবে, সেই নির্ধারণটাই কিন্তু করে দেয় যে আসলে চিকিৎসাটা কতটা উন্নতি সাধন করবে, কতটা সফলতার সাথে বছরটা পার করতে পারবে। প্রাইভেট সেক্টর যদি আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে ব্যয়বহুল। আমাদের দেশের মানুষের যে ইনকাম, মানুষের যে
সোশ্যাল স্ট্যাটাস, সেটা আসলে ক্যান্সার চিকিৎসার সাথে আমি মনে করি যে 90% মানুষের সেটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। খরচ বহন করা, ক্যান্সার চিকিৎসা একটি ব্যয়বহুল চিকিৎসা। ওষুধের দাম বলেন, রেডিওথেরাপি বলেন, সার্জারি বলেন, সবগুলোই ব্যয়বহুল চিকিৎসা। প্রাইভেট সেক্টর বেশ এগিয়েছে বাংলাদেশে, এবং সরকারি সেক্টরের ক্ষেত্রে বাংলাদেশে একমাত্র ক্যান্সার ইনস্টিটিউট যেটা, সেটা মহাখালী টিবি গেটে অবস্থিত, এবং ওখানে সবচেয়ে বেশি ওষুধ সাপ্লাই থাকে। আচ্ছা। তারপরেও কিন্তু সারা বছর সাপ্লাইটা থাকে না, এবং সেই জায়গায় ওষুধের সুষ্ঠু ব্যবস্থাপনায় কিছুটা ঘাটতি অনেক সময় লক্ষ্য করা গেছে। এবং ঔষধ যখন আসলে সাপ্লাই থাকে না এবং পর্যাপ্ত ঔষধ অথবা যে ওষুধগুলো দিয়ে রুগী চিকিৎসা পাচ্ছে, হয়তো সমস্ত ঔষধ উনি রুগী ফ্রি পাচ্ছে না, সেক্ষেত্রে ব্যয়বহুল। তবে এখন আসলে আসার বিষয় হলো যে প্রত্যেক বছর এটা কিছু কিছু করে আরও বাজেট বাড়ানো হচ্ছে, ঔষধ বেশি কেনা হচ্ছে, সাপ্লাই দেওয়া হচ্ছে। তবে ম্যান পাওয়ারের ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে। যেমন বাংলাদেশের সব সরকারি হাসপাতালেই কিন্তু একটা শিফটে চলে, কিন্তু রুগীর সংখ্যা অনেক বেশি, ম্যান পাওয়ারের সংখ্যা খুবই কম। সেই ক্ষেত্রে রুগীর একটা লম্বা কিউ তৈরি হয়ে যায়, মানে একটা বড় একটা সিরিয়ালে পড়ে যায়, সেটা রেডিওথেরাপির ক্ষেত্রে হোক বা সার্জারির ক্ষেত্রে হোক অথবা কেমোথেরাপির ক্ষেত্রে হোক। এই যে ডিলে হয়ে যায়, সময় মতো সঠিক চিকিৎসাটা নিতে যে বিলম্ব হয়ে যায়, এ কারণে কিন্তু অনেক সময় রোগ ভালো করা সম্ভব হয়ে ওঠে না, রোগীর ভোগান্তি বাড়ে, এবং বিলম্ব হলে কিন্তু খরচও বাড়ে। সেই ক্ষেত্রে আসলে সরকার হয়তো চেষ্টা করছে, ভবিষ্যতে হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরাও সে ব্যাপারে আশাবাদী যে ভবিষ্যতে হয়তো বা এই বিষয়গুলো ওভারকাম করা যাবে। এবার জানতে চাচ্ছি যে প্রতিরোধে আসলে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদের পক্ষ থেকে? আমরা আসলে চেষ্টা করি, আমরা যারা ডক্টর, সেটা সরকারি সাহায্য না থাকলেও করি, আমরা ডক্টররা সাহায্য থাকলেও করি, ব্যক্তি উদ্যোগেও করি, এবং যারা প্রাইভেট জব করে অথবা প্রাইভেট প্র্যাকটিস করে, কোনো জবই করে না, তারাও কিন্তু ক্যান্সার সচেতনতায় অংশগ্রহণ করে, বিভিন্ন মাস মিডিয়ায় তারা আলোচনা করে। এবং আমাদের দেশে অনেক স্বনামধন্য ব্যক্তি আছেন যারা নিজ উদ্যোগে ক্যান্সার সচেতনতা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যক্তি উদ্যোগে আলোচনা করে থাকেন, বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, যাতে মানুষ সচেতন হয়। আপনারা জানেন যে সচেতন হলে কিন্তু রোগটা আর্লি নির্ণয় করা সম্ভব হয়, এবং সচেতনতা হলে অনেক ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধ করাও সম্ভব হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু ব্যক্তি উদ্যোগে অনেক কাজ হচ্ছে, এবং সরকারি উদ্যোগেও আমরা কাজ করে থাকি বিভিন্ন মাস মিডিয়াতে অথবা বিভিন্ন দিবসে। যেমন প্রত্যেকটা মাস কিন্তু এক একটা ক্যান্সার দিবস থাকে, এক একটা ক্যান্সারের জন্য এক একটা মাস নির্ধারণ করা আছে। আবার বিশ্ব ক্যান্সার দিবস যেটা আছে ফেব্রুয়ারির 4 তারিখে, আমরা প্রতি বছরই প্রায় সব প্রতিষ্ঠানেই, যেই সব প্রতিষ্ঠানে ক্যান্সার বিভাগ আছে তারা করে থাকেন। এতে মানুষ সচেতন হয়, যার কারণে শুরুতেই রোগটা যাতে নির্ণয় করা যায় অথবা প্রতিরোধ করা যায়, অথবা স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন এনে নিজেকে একটু শুধরে নিতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক কিছু জানার আগ্রহ আছে। আপনি প্রতিবন্ধকতার কথাগুলো বলছিলেন, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে। আমরা বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ক্যান্সার আলাপন অনুষ্ঠানে। সৌজন্য রয়েছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। আমরা কথা বলছিলাম ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি প্রসঙ্গে। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা বলছিলাম যে আমরা আমাদের যে লিমিটেশনগুলো আছে সেগুলো প্রসঙ্গে কথা বলবো। যেরকমটা আপনি বলছিলেন যে আসলে আগে যদি রোগটি ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে সেটি আসলে অনেকাংশেই চিকিৎসা পদ্ধতিটি সহজ হয়ে আসে। আমরা কেন আর্লি ডিটেকশন করতে পারছি না, বা আমরা কেন ব্যর্থ হচ্ছি, সেই প্রসঙ্গে জানবো। ধন্যবাদ। এটা খুবই ভ্যালিড একটা কোশ্চেন। আমরা আসলে কেন
আর্লি ডায়াগনোসিস করতে পারছি না। এই জায়গায় প্রথমত আমি বলবো যে সচেতনতার অভাব। দ্বিতীয়ত হলো যে শিক্ষিতের হার কম, মানুষ আসলে জিনিসগুলো ইনফরমেশনগুলো মানুষ পর্যন্ত পৌঁছায় না। তৃতীয়ত যদি আমরা ধরি যে আমাদেরই মাঝে কিছু চিকিৎসক বলেন বা চিকিৎসা পেশার সাথে যুক্ত আছে এমন কিছু মানুষ আসলে সঠিক জায়গায় রোগীকে রেফার করতে দেরি করেন, যে কারণে আসলে রোগটা বেড়ে যায়। আচ্ছা। অনেকে আছে যে ক্যান্সার সম্পর্কে আসলে আইডিয়া না থাকবার কারণে তারা মনে করে যে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, সে কারণে তারা 2 মাস বা 3 মাস পর্যন্ত বিভিন্ন অ্যান্টিবায়োটিক ট্রায়াল দিয়ে থাকেন। অথবা কিছু কিছু ক্ষেত্রে রেজিস্টার্ড ডক্টরও কিন্তু দেখা যাচ্ছে যে টিবি মনে করে টিবির ওষুধ খাওয়াচ্ছেন। আচ্ছা। এই ক্ষেত্রে আসলে রোগটা বেড়ে যায়, যে কারণে আমাদের আর্লি ডিজিজ ডিটেকশনের রেট আমাদের দেশে কম। আর স্ক্রিনিং এবং ইনফরমেশন তথ্যগুলো একেবারেই রুট লেভেল পর্যন্ত আমরা আসলে পৌঁছাতে পারি না, যে কারণে মানুষ এই সম্পর্কে আসলে যতটুকু জানা প্রয়োজন সেই জায়গায় একটু ঘাটতি আছে বলে আমি মনে করি। আচ্ছা। এবং সেই কারণে খুব সম্ভবত তারা ডিলে করে। আবার কিছু জায়গায় আছে একেবারে যারা ইয়াং পারসন, যেমন মনে করেন 15 বছর থেকে 39 বছর পর্যন্ত, আমরা যেটাকে বলি আয়া ক্যান্সার, মানে হলো যে অ্যাডোলিসেন্টস অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস। এই বয়সে কিন্তু শক্তি উদ্যম অনেক বেশি থাকে, যে কারণে এরা যে কোনো লক্ষণকে ইগনোর করে, অবহেলা করে অনেক লক্ষণকেই। কারণ শক্তি সামর্থ্য ভালো থাকে, এরা কোনো রোগকে রোগ মনে করে না। আবার মনে করে, অনেকেই মনে করে যে ক্যান্সার আসলে একটা ওল্ড এইজের ডিজিজ, বয়স বেশি হলে হয়ে থাকে, কিন্তু অল্প বয়সেও যেটা হতে পারে এটা অনেকেই জানে না। সেই ক্ষেত্রে কিন্তু এই যে না জানার কারণ এবং সিমটমকে, লক্ষণগুলোকে ইগনোর করার কারণেও কিন্তু রোগ অনেক বিলম্বে রোগ নির্ণয় হয়ে থাকে। এ কারণেই আসলে আমরা আর্লি ডিটেকশন করতে পারি না এবং কিউর রেট আমাদের কম। আচ্ছা, চিকিৎসকদের একটি বিষয়ে আসলে আপনি কিছুটা তুলে ধরেছেন। চিকিৎসার যে প্রসিডিওরগুলো আছে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে, সেক্ষেত্রে চিকিৎসকদের মধ্যে কি কোনো দ্বিমত আছে কিনা? হ্যাঁ, সেটা দ্বিমত আছে। যেমন বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় আসলে জাতীয় কোনো গাইডলাইন নেই। এটা আমরা এখনও তৈরি করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা ক্যান্সার চিকিৎসায় সাধারণত কিছু গাইডলাইন ফলো করি। সেটা আমেরিকার গাইডলাইন হতে পারে অথবা ইউরোপিয়ান সোসাইটি অফ মেডিকেল অনকোলজির গাইডলাইন ফলো করি, ইসমো যেটাকে সংক্ষেপে বলে। এই গাইডলাইন ফলো করে আমরা চিকিৎসা করে থাকি। তবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময়ই এটা লক্ষ্য করি যে যে জায়গায় হয়তো ক্যান্সার সন্দেহ আছে অথবা যে কোনো একটা টিউমার মনে করে চিকিৎসা প্রদান করা হচ্ছে, সেই ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি টিম, ক্যান্সার চিকিৎসায় এখন সারা পৃথিবীব্যাপী মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে, এবং যে কারণে তাদের সার্ভাইভাল রেট অনেক বেশি। কিন্তু আমাদের দেশে দুঃখের বিষয় হলো যে এরকম টিম প্রাইভেট সেক্টরে কিছু ডেভেলপ করলেও সরকারি হাসপাতালে এটা কম। তবে সরকারি হাসপাতালে যে টিচিং হসপিটালগুলো আছে, বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল, সেই জায়গায় এটা এখন গড়ে উঠতেছে এবং অনেক জায়গায় গড়ে উঠছে। তবে প্রাইভেট চিকিৎসায় দেখা যাচ্ছে যে একজন সার্জনের কাছে গেলে একজন ক্যান্সার পেশেন্ট, যেটা অফারেবল হয়তো, কিন্তু ক্যান্সার স্পেশালিস্ট যারা আছেন, সেটা মেডিকেল অনকোলজিস্ট হতে পারে অথবা রেডিয়েশন অনকোলজিস্ট হতে পারে, কারোর সাথে আলাপ না করেই হয়তো উনি অপারেশনটা করে ফেলছেন। বাট গাইডলাইন হয়তো ভিন্ন কথা বলতেছে। সেই জায়গায় একটু চিকিৎসাটা, অপারেশন হয়তো লাগবে, সেই ক্ষেত্রে আগে কেমোথেরাপি লাগতে পারে, যে কেমোথেরাপি দিয়ে আমরা ডাউন স্টেজ করে নিচ্ছি। অথবা দেখা যাচ্ছে যে আগে কেমো দিয়ে কিছু কিছু টিউমারের ক্ষেত্রে যাদের সার্ভাইভাল রেট বাড়ানো যায়, সেই ক্ষেত্রে আমরা আসলে এই মাল্টিডিসিপ্লিনারি টিমে না গিয়ে অথবা নিজেই একটা ডিসিশন নিয়ে একটা চিকিৎসা করে ফেললাম। এই ক্ষেত্রে আসলে একটু রুগীর সার্ভাইভাল রেট কমে যায়। তো এই জায়গায় আসলে কিছু দ্বিমত আছে। তো এটা আমরা আশা করি যে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। এটা আমরা লক্ষ্য করছি, অনেক বিখ্যাত সার্জন যারা আছেন তারাও কিন্তু
এই কাজগুলো করে ফেলে। এটা আসলে আমার সমালোচনা করার এই দৃষ্টতা আসলে আমার নাই, কিন্তু আমরা এটা লক্ষ্য করছি যে এটা হয়ে থাকে। তা আমি মনে করি যে আমার সাবজেক্ট মেডিকেল অনকোলজি বা ক্যান্সার চিকিৎসার সাথে আরও যারা যুক্ত আছেন, রেডিয়েশন অনকোলজিস্ট বা সার্জিক্যাল অনকোলজি, গাইনি অনকোলজি, যেই জায়গায় যেটা আসলে প্রয়োজন একটা টিম ওয়ার্ক হলে রোগীর জন্য সেটা অনেক কনফিডেন্স বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, আমরা একটি বিষয় লক্ষ্য করে থাকি, সেটি হচ্ছে রোগীদের ক্যান্সার হলেই বিদেশে যাওয়ার একটি প্রবণতা কাজ করে থাকে, সেটি উন্নত চিকিৎসার জন্য তারা গিয়ে থাকেন। তো আমাদের ডাক্তার যারা আছেন তাদের উপর রোগীরা আসলে আস্থা রাখতে পারছেন না কেন এই ক্ষেত্রে? এটা আসলে প্রিভিয়াস কোশ্চেনের চেয়েও ভ্যালিড কোশ্চেন, এবং এটা আমাদের রুগী, আমরা যারা মেডিকেল প্রফেশনে আছি আমাদের জন্য এবং দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা বিদেশে মুখী হচ্ছেন চিকিৎসার জন্যে, এটার আসলে কয়েকটি কারণ আছে। এটা আমরা ডাক্তার হিসাবে এটা আসলে অ্যাভয়েড করতে পারি না। আমি মনে করি যে এটার জন্য মূলত দায়ী আমরা যারা ডক্টর তারা। দ্বিতীয়ত দায়ী হলো যারা পেশেন্ট তারা, এবং তৃতীয়ত দায়ী হলো আমাদের দেশের কিছু এজেন্ট আছে যারা বেশি মুনাফা অর্জন করার জন্যে রুগীকে যে কোনোভাবেই ফুসলায় বিদেশ নেওয়ার চেষ্টা করে, এবং তারা মনে করে যে দেশের চেয়ে বিদেশে চিকিৎসা ভালো হবে। আসলে বিদেশের চিকিৎসা আর দেশের চিকিৎসা এখন একই। আমরা একই বই পুস্তক পড়ি, একই গাইডলাইন ফলো করি, চিকিৎসাও একই। প্রথমত বলি যে আমাদের দোষ কোনটা, যেটা একটু আগে আমরা আলাপ করছিলাম যে আমরা আসলে নিজেরা একটা ডিসিশন নিয়ে ফেলি গাইডলাইন ফলো না করে, অনেক সময় হয়ে থাকে এটা। এবং রুগী কিন্তু ভালো হওয়ার জন্যে কয়েকজন ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকেন, কনসালটেট করে থাকেন কয়েকটা ডাক্তারের সাথে, এবং দেখা যাচ্ছে যে এক একজন ডাক্তার এক এক রকম কথা বলছেন। তো 2 রকম বা 3 রকম কথা যদি ডাক্তার বলে থাকেন, সেই ক্ষেত্রে পেশেন্ট কনফিডেন্স লস করে ফেলে, সেই কারণে সে আসলে বিদেশমুখী হয়ে থাকে। তো আমাদের উচিত হবে আমাদের একরকম কথা বলা, চিকিৎসা বিদ্যায় গাইডলাইন ফলো করা। গাইডলাইন ফলো করলে কিন্তু কথা একরকম হবে, তখন রুগী কনফিডেন্স পাবে আমাদের দেশীয় ডক্টরদের উপর। তখন পেশেন্ট যদি কনফিডেন্স পায় তখন আর সে আসলে বিদেশ যাবে না। দ্বিতীয়ত বলি যে রুগীর কি কারণ আছে। আমাদের একটা ট্র্যাডিশন আছে যে বিদেশে চিকিৎসা ভালো হবে, অথবা 5 বছর আগে বা গত বছর কারো কাছে সে শুনছে অমুক দেশে গিয়ে সে চিকিৎসা করছে। এই যে একটা ট্র্যাডিশন, রুগীর একটু বাইরে যাওয়ার ট্র্যাডিশন, সেই কারণেও রুগী বিদেশ গিয়ে থাকে। আবার কারো ফ্যামিলি স্ট্যাটাস আছে যে বিদেশ গিয়ে চিকিৎসা না নিলে আসলে বংশ মর্যাদা থাকে না, সে কারণেও হতে পারে। আমি একটা গল্প বলি। একজন রিক্সাওয়ালা একজন ডাক্তারকে বলতেছে যে ভাই আমি টাকা 10,000 সংগ্রহ করছি, আমার বউর কিন্তু অপারেশন লাগবে। কেন? যে অপারেশন না হয়ে এটা কিন্তু নর্মাল ডেলিভারিও হতে পারে। সে বলতেছে না, যদি এটা সিজার না করি তাহলে শ্বশুরবাড়িতে আমি মুখ দেখাইতে পারবো না। তো এরকম কিছু বিষয় কিন্তু ক্যান্সার রোগীদের ক্ষেত্রেও থাকে, যে বিদেশ না গেলে এটা হচ্ছে না। আবার কিছু এজেন্ট আছে, ফরেন এজেন্ট, যারা এই দেশে থাকে, এই দেশের মানুষ, বিদেশি গুণগান গেয়ে দেশি টাকা বিদেশে পাঠায়, এবং বিদেশ থেকে তারা বেশি বেতন পায়, বিদেশি চাকরি করে। এইগুলো কারণগুলোই আমার কাছে মনে হয় যে বিদেশমুখিতা একটু বেশি হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে যদি আমরা মাস মিডিয়া, আমরা ডক্টররা আন্তরিকভাবে চেষ্টা করি, তাহলে আমরা মনে হয় যে দেশের স্বার্থটা রক্ষা করতে পারবো। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনার আসলে শেষ নেই। অনেক কিছু আসলে জানার থাকে, অনেক কিছু আসলে জিজ্ঞাসা করার থাকে, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা আজ সম্ভব করতে পারিনি সেটি। আরও অনেক বিস্তারিত আপনার কাছ থেকে জানার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সাড়া দেওয়ার জন্য। আমাকে ইনভাইট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি প্রসঙ্গে আপনারা জেনেছেন, এবং কিভাবে আমরা দেশে থেকেই আসলে চিকিৎসা নিতে পারি, দেশের টাকা দেশেই রাখতে পারি, সে বিষয়েও আপনারা হয়তো ধারণা পেয়েছেন। আর আপনারা ধারণা পেলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন।